সিবিআই কেন 90 দিন হয়ে গেল তাও চার্জশিট দিতে পারেনি? সিবিআই চার্জশিট দিতে পারলো না এই কথাটা সঠিক নয়। সিবিআই নিজেরাই ইচ্ছা করে কোর্টে বলছে যে আমরা এখন চার্জশিট দিচ্ছি না। কিন্তু স্যার অনেকেই বলছেন যে সুপ্রিম কোর্ট নিজে থেকে বিচারটা হাতে তুলে নিয়েছে, কারণ যাতে এই আসল অপরাধী ধরা না পড়ে। মানে তবে তো এটা আমি এইখানে হাতে ধরবো, তাহলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফেলে দিতে হবে। তার আপনি ফেলে দিন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমি বলবো কি সুপ্রিম কোর্টটা বন্ধ করে দেন। আপনারা এতই ভালো বুঝেছেন যে এই কনস্টিটিউশনের মধ্যে আমাদের সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের শেষ আশা। তাদের সম্বন্ধে যদি আপনার এই মতামত হয় তাহলে আমি বলবো যে আপনারা সুপ্রিম কোর্টটাই উঠিয়ে দিন। এখন যদি আমরা এই সঞ্জীব এবং ওসির কেসে যদি আমরা এখন চার্জশিট দেই, তাহলে এই যে আপনার কোর্টে যে সঞ্জয়ের যে কেসের এখন প্রায় শেষ দিকে আমরা পৌঁছে গেছি, তাহলে এটা অনেক দূর পিছিয়ে যাবে। ওই কেসটা কিন্তু খুব শক্ত কেস হয়েছে। সিবিআই যে চার্জশিট করেছে দুর্নীতির কেসে, ওখানে তো অনেক দিন ধরে সন্দীপের জেল কাটতে হবে। নির্যাতিতার মা বাবা ইতিমধ্যেই বলেছেন যে দেশের আর কোনো বিচারালয় আর কোনো ন্যায় ব্যবস্থার উপর আর ভরসা থাকলো না। মানে আমাদের জাতির, ভারতবর্ষের অন্তরাত্মায় আঘাত লেগেছে। আইন শৃঙ্খলা হচ্ছে রাজ্যের। সময় সুপ্রিম কোর্ট লিখিতভাবে বলেছে যে সারদার কাছ থেকে টাকা নিয়ে ইলেকশন করা হয়েছে এবং একমাত্র লোক যে টাকা নেয়নি সে উপেন বিশ্বাস। এই মুহূর্তে যে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলকে যেভাবে বেল দিয়ে দেওয়া হয়েছে, সকলেই জানে যে সিবিআই চার্জশিট দিতে পারেনি। 90 দিন হয়ে গেল সিবিআই চার্জশিট দিতে পারেনি। তার জন্য আবারও জুনিয়র চিকিৎসকরা রাস্তায় নেমেছে, আন্দোলন চলছে, বিভিন্ন রাজনৈতিক দল রাস্তায় নেমেছে, আন্দোলন চলছে। কিন্তু কেন সিবিআই চার্জশিট দিতে পারেনি, এই প্রশ্নটা কি আপনারা জানেন? আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। স্যারের কাছে জেনে নেবো যে সিবিআই কেন 90 দিন হয়ে গেল তাও চার্জশিট দিতে পারেনি। স্যার কি বলবেন এই বিষয়ে? না, প্রথম হচ্ছে যে এই কথাটা ঠিক বলছো না তুমি। সিবিআই চার্জশিট দিতে পারলো না এই কথাটা সঠিক নয়। সিবিআই নিজেরাই ইচ্ছা করে কোর্টে বলছে যে আমরা এখন চার্জশিট দিচ্ছি না। শুধু যে এই কথাই বলে নাই, সিবিআইয়ের যে উকিল এবং যে এখানকার আইও ইনভেস্টিগেটিং অফিসার, তারা দুজনই সেখানে উপস্থিত ছিল। তাই সেখানেও বলছে মিলর্ড, আমরা এই কেসে চার্জশিট দিচ্ছি না এই কারণে। এখন যদি আমরা এই সঞ্জীব এবং ওসির কেসে যদি আমরা এখন চার্জশিট দেই, তাহলে এই যে আপনার কোর্টে যে সঞ্জয়ের যে কেসের এখন প্রায় শেষ দিকে আমরা পৌঁছে গেছি, তাহলে এটা অনেক দূর পিছিয়ে যাবে, দীর্ঘান্বিত হবে। এবং সেই কথাটা যে ওসি যিনি যে ইনভেস্টিগেটিং অফিসার তিনি ইংরেজিতে বলেছেন এবং যিনি যে অ্যাডভোকেট তিনি বাংলায় বলেছেন। আমি সেটা পড়ে শোনাবো কি? The investigating officer who was present in the court said that its probe is underway. The investigation is in process, but we are not filing charge sheet. এর মানে হচ্ছে কি যে আমরা এখনই যিনি ইনভেস্টিগেটিং অফিসার তিনি বলছেন যে আমরা এখনও তদন্ত করছি এবং আমরা এখন চার্জশিট আমরা ফাইল করছি না। এবং তারপরে মহামান্য বিচারক তিনি বলছেন কি যে এদের বিরুদ্ধে চার্জশিট না হলেও তারা কিন্তু আসামি। তাদের এই কথা বলেনি জাস্ট যে তারা আর আসামি থাকলো না, তা না। এবং সিবিআই যখনই এই তদন্তের জন্য ডাকবে তাদেরকে যেতে হবে এবং সহযোগিতা করতে হবে। এবং এর পরের দিনে আবার যেদিন 15 দিন পরে আবার ডাকা হবে, সেদিনও ওদের আসতে হবে। এবং আরও এই কথা যে বিভিন্ন সময়ে এই কোর্টে সিবিআই বিভিন্ন সময়ে কি পেয়েছে তাদের বলতে হয়েছে তদন্তের মধ্যে, কেননা প্রত্যেক 15 দিন অন্তত নিয়ে যেতে হচ্ছে। তো সেখানে কিন্তু তারা 1, 2, 3, 4, 5, 6 তারা অনেক
এভিডেন্স পেয়েছে, তথ্য পেয়েছে, সেটা এই মহামান্য আদালতে যদি না বলতেন, তা না হলে মহামান্য আদালত বা যে বিচারক তিনি ওই কথা বলতেন না যে তোমাদের আসতে হবে, সহযোগিতা করতে হবে এবং পরের ডেটেও আসতে হবে। তারা এখনো আসামি। মানে একদম ক্লিয়ার কাট কথা যে সঞ্জয় রায়ের কেস যাতে ডিলে না হয় তার জন্যই সিবিআই নিজে থেকে চার্জশিট জমা করলো না। হ্যাঁ, আমি এবার বাংলাটা একটু বলি। যেখানে সিবিআই আইনজীবী বলছেন, মানে কোর্টে বলছেন মহামান্য আদালত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া অন্তিম পর্যায়ে। আমার মনে হয় এটা ব্যাখ্যা করা কোনো আমার প্রয়োজন আছে কি? মানে অনেক দূর এগিয়ে গেছে, প্রায় শেষ হয়ে যাবে 3-4 দিনের মধ্যেই। এই মুহূর্তে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলে ওই বিচার প্রক্রিয়া দীর্ঘান্বিত হবে, এই কথা বলছেন কে? যে সিবিআইয়ের আইনজীবী। অতএব এখানে কোনো ধোঁয়াশার মধ্যে কোনো কথাবার্তা নাই। অতএব তাহলে আমরা বলতে পারি যে সিবিআই চার্জশিট দিতে পারলো না, এই কথাটা ঠিক নয়, এটা অঠিক কথা। স্যার আমরা দেখলাম যে যেহেতু সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল তারা বেল পেয়ে গেলেন, আপনার কাছে এই প্রশ্ন যে তারা কি আবার পুনরায় সেই পদ পেতে পারে যেখানে সন্দীপ ঘোষকে আমরা দেখেছিলাম যে আরজি করের তিনি প্রিন্সিপাল ছিলেন, অন্যদিকে অভিজিৎ মণ্ডল তিনি টালা থানার ওসি ছিলেন, তারা কি সেই পুনরায় বসতে পারে নিজেদের জায়গায়? সেটা তো ভবিষ্যতের কথা কি হবে তা মানে এটা করা মুশকিল, কিন্তু কথাটা হচ্ছে কি সন্দীপ তো শুধু এই কেসে না, সন্দীপ এর কেসে দুর্নীতির কেসে তার চার্জশিট হয়েছে, কিন্তু কি হচ্ছে তার দুর্নীতির কেসে চার্জশিট হলেও তার একটা এনওসি দরকার, পশ্চিমবঙ্গ সরকার এখনও দিচ্ছে না, কিন্তু আজকে না কালকে দিতেই হবে। কেন আমাদেরও সিবিআইয়ের অনেক অভিজ্ঞতা আছে, যখন এটা দেয়নি তখন আমরা গভর্নরের কাছে গিয়েছি, গভর্নরের কাছ থেকে নিয়েছি। অর্থাৎ তার জেল খাটতে হচ্ছেই এবং জেল, এবং আমি বলবো কি ওই কেসটা কিন্তু খুব শক্ত কেস হয়েছে। সিবিআই যে চার্জশিট করেছে মানে দুর্নীতির কেসে, ওখানে তো অনেক দিন ধরে সন্দীপের জেল খাটতে হবে, এখান থেকে বেরোতে পারবে না। এইবার আসলো ওসির হচ্ছে এই কেসে সে এর মধ্যে নাই, কিন্তু কথাটা হচ্ছে কি যে ওই যে বিভিন্ন যে ওই মেইন কেসের মধ্যেও যে ওসি যাবে না এমন কোনো কথা নাই। এখন তারা এখনও আসামি হয়ে রয়েছে, ভবিষ্যতে কথা বলা যাবে না, কিন্তু সিবিআই যে সমস্ত তথ্য এই দুজনার বিরুদ্ধে দিয়েছে তাতে ওই আবার ওদের এই খুন এবং ধর্ষণের কেসে এরা কিন্তু তার মধ্যে ঢুকবে এবং সেখানেও অনেক দিনে এদের জেল হবে। সেখানেই আমার প্রশ্ন, আমরা আগে দেখেছি যে সিবিআই যে রিপোর্ট পেশ করেছে সুপ্রিম কোর্টে, যেখানে প্রাক্তন প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে আমার 30 বছরের কেরিয়ারে এরকম ইনভেস্টিগেশন দেখিনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন 90 দিনে সিবিআই চার্জশিট দিল না, সাধারণ মানুষ অনেকটা হতাশা হয়েছে, তাদেরকে কিভাবে না এটা আচ্ছা 30 দিনে এটা ক্যালকাটা পুলিশ সম্বন্ধে বলেছে, ক্যালকাটার সময় বলেছে এইরকম জঘন্য ইনভেস্টিগেশন আমি 30 বছরের মধ্যে দেয়নি। অতএব এই ইনভেস্টিগেশন, আর একটা কথা বলি, এই এতদিন ধরে এটা তো কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন, সেটা কোন কোর্ট, হাইকোর্টও না, বা সিবিআই মনিটর করছে না, মনিটর করছে সুপ্রিম কোর্ট। আচ্ছা এই যতদিন ধরে সিবিআই এই যে সুপ্রিম কোর্ট মনিটর করলো, কোনো দিনও কি সিবিআই তিরস্কৃত হয়েছে? হয়নি, বরং বলেছি যে তারা যা এসেছে এবং একবার তো বললো যে তারা যে রিপোর্ট আমাদের কাছে দিয়েছে আমরা আতঙ্কিত হয়ে গেছি, মানে এতভাবে তাকে এই কেসের মধ্যে যে হয়েছে তাতে আমরা ডিস্টার্বড হয়ে গেছি। ডিস্টার্ব কথাটা ইংরেজি তখনই লেখা হয় যে যখন কোনো ফিল্ম দেখানো হয় সেখানে অনেক মারদাঙ্গা কাটাকাটি থাকে, তখন বলা হয় কি যারা নাবালক বা নাবালিকা তাদেরকে যেন দেখানো না হয়। তাহলে সেই সমস্ত কথাও বলেছেন। তারপরে লাস্ট দিনে যেদিন মানে আগের যে সিজিআই ছিলেন তিনি বললেন কি যে এই কেসের মধ্যে ও সঞ্জয় ছাড়া, সঞ্জয় কথাটা বলা হয় নাই, অন্য আরও কারা কারা আছে তা নিয়ে তারা তদন্ত করছে এবং এই তদন্ত চলতে থাকবে। তাহলে সিবিআই
তো খুব ভালো কাজ করেছে এখানে। তা না হলে এই যখন হয় মনিটরিং হয়, অধিকাংশ সময় সিবিআই অনেক রকমেরই তিরস্কৃত হয় ঠিকমতো যদি কাজ না করে, তাহলে আমরা কোথায় যাব? তাহলে এই 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 সরকার যে একেবারেই মানে যে তদন্ত করেছে সেটা মানে ওর থেকে খারাপ তদন্ত আর হয় না, অনেক কিছু খারাপ। সেই জন্যই তো পাদিওয়ালা সেই কথা বলেছেন। স্যার, নির্যাতিতার মা বাবা ইতিমধ্যেই বলেছেন যে দেশের আর কোনো বিচারালয় আর কোনো ন্যায় ব্যবস্থার উপর আর ভরসা থাকলো না। আমার মনে হচ্ছে, দেখুন, ওনারা তো প্রত্যেক দিনই একটা করে স্টেটমেন্ট করছেন। এই প্রত্যেক দিন স্টেটমেন্ট করতে গেলে কিন্তু আপনার সংযম আপনি হারিয়ে ফেলবেন। তা আমি বলবো যে আপনারা, যেহেতু ওনার সন্তান, কিন্তু ওনার সন্তান মারার যে কেসের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কীভাবে সহযোগিতা করেছে, মানে তারা এই জিনিসটা কতখানি সিরিয়াসলি নিয়েছে, আমি এই প্রসঙ্গে বলি। উনি কি বলেছিলেন? দ্যাট দি কনসেন্স অফ দি নেশন, আগের চিফ জাস্টিস, কনসেন্স অফ দি নেশন, মানে আমাদের জাতির, ভারতবর্ষের অন্তরাত্মায় আঘাত লেগেছে। এবং তারপরে আর একটা কি, ওই যে সেই 15ই আগস্ট রাতে যখন এই মানে কতগুলো প্রায় 7,000 গুন্ডা নিয়ে আক্রমণ হলো, ওটা সেই গুন্ডা তো দেখাই গিয়েছে অধিকাংশই সব তৃণমূলের। তারা তো ওইখানে গিয়েছিল আবার লোপাট করতে। তাহলে তারপরে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট কি করলো? আজ পর্যন্ত সেটা মানে ইতিহাস, যে এখানে সেই দিনই, প্রথম দিনের মনিটরিংয়ের দিনেই, যে এখানে কে থাকবে, কে ফোর্স থাকবে, সেন্ট্রাল ফোর্স থাকবে। কোন সেন্ট্রাল ফোর্স? হ্যাঁ, CISF। তো তখনই 2-3 দিনের মধ্যেই CISF এসে হাজির। তাহলে আইন শৃঙ্খলা হচ্ছে রাজ্যের, কিন্তু এখানে আইন শৃঙ্খলা তাও একটা ওই কেসের জন্য এটা। অর্থাৎ আমি বলবো যে সুপ্রিম কোর্ট নিজে হাতে নিল এর মনিটরিং, এর থেকে কতটুকুন আর এই মহিলাকে, মানে মা বাবাকে তারা তাদের কেসের জন্য এতখানি সময় দিয়েছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে না এই সমস্ত মনিটরিং করতে গিয়ে। অতএব ওনারা এইটা কথাটা আমার মনে অত্যধিক বেশি হয়ে যাচ্ছে ওনাদের।